দেখো তাহলে তোমাদের প্রথম দিন কতটা হয়েছিল? মন্তর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিলেন, মানে ওই আমরা দেখেছিলাম যে ওই যে সন্দেহভাজনকারী যে ব্যক্তিটি, তার নাম কি হয়েছিল? গিরিশ মহাপাত্র। ওই গিরিশ মহাপাত্র এবং সাথে থাকা অপূর্ব দুজনেই একসাথে স্টেশন, পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গেল, থানা থেকে বেরিয়ে গেছিল, তাই না? এবার তারপরের ঘটনাটা আজকে আমাদের আলোচনা করব। দেখো, আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করল না। বলছে এত বড় একটা সব্যসাচী, তাকে বুঝতে পারলো না বা ধরতে পারলো না, কোনো দুর্ঘটনাই যে ঘটলো না, এই সৌভাগ্যটা অপূর্বর মন যেন গ্রাহ্যই করল না। বাসায় ফিরিয়া দাড়ি গোঁফ কামানো হইতে শুরু করিয়া সান্ধানিক স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলোই বাধা পাইল না, সত্য। কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগলো তাহার নির্দেশ নাই, অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। অর্থাৎ কি বলছে এখানে? বলছে যে ওই অপূর্ব সেখান থেকে যে ফিরে আসলো, থানা থেকে ফিরে আসার পর তার মনটা যেন মানে একটু চঞ্চল দেখালো, সে যেন কোনো কিছুতেই কিছু ভাবতে পারছে না, বুঝতে পারছে না, সে সবসময় যেন ওই কথাটাকেই ভাবার চেষ্টা করছিল বারবার। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ার কর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল। সে তখন ওই যে তার অফিসের যে একজন সঙ্গী, সে তলোয়ারকর, রামদাস তলোয়ারকর, যেটা আমি নামটা আগে বলেছিলাম তোমাদের, ওই রামদাস তলোয়ারকর তখন চিন্তিত দেখিয়া, কাকে চিন্তিত দেখলো? অপূর্বকে চিন্তিত দেখে জিজ্ঞেস করছে, বলছে আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? তলোয়ারকর জিজ্ঞেস করলো। ওই না, বাড়ির খবর সব ভালো তো? বলছে বাড়িতে সব খবর ঠিকঠাক আছে তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল। বলছে অপূর্ব একটু আশ্চর্য হয়ে বলল, যতদূর জানি সবাই তো ভালোই আছেন। অপূর্ব বলছে হ্যাঁ, সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। ওটা শোনার পরে রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। টিফিনের সময়ে একসঙ্গে বসে জলযোগ অর্থাৎ খাবারটা খেত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন। কি অনুরোধ করিয়াছিলেন? আন্ডারলাইন করবে এটা। রামদাসের স্ত্রী অপূর্বকে কি অনুরোধ করেছিলেন? না তো এটা যে যতদিন তাহার মা কিংবা বাড়ির আর কোনো আত্মীয় নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যাহ তাকে গ্রহণ করিতেই হইবে। মানে রামদাসের স্ত্রী বলেছিল যে যতদিন তোমার বাড়ির কাছ থেকে কোনো লোক না আসছে, ততদিন পর্যন্ত তুমি কি করবে? আমার এই তোমার নিজেকে, এই রামদাসের স্ত্রী বলছে তুমি আমাকে তোমার ছোট বোনের মতো ভেবে তুমি আমার হাতের ওই যৎসামান্য মানে কিছুটা পরিমাণ হলেও মিষ্টান্ন ভোগ করবে, মানে প্রতিদিন খাবারটা গ্রহণ করবে। অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা এই সকল বইয়া আনিত। একজন ব্রাহ্মণ পেয়াদা ছিল, সেই পেয়াদা ওই খাবারটা বয়ে নিয়ে আসতো বাড়ি থেকে অফিসে। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলো যখন সাজাইয়া দিয়া গেল, যখন ওই খাবারের জিনিসগুলো সাজিয়ে দিয়ে গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। নিজেই কথা পারিল মানে কি? যে নিজে কথা বলতে লাগলো। কি কথা? দেখো, কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্ত যাইতে পারিত কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছড়া আর সমস্ত বাঁচিয়াছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছালে চাবি খুলিয়া দিয়া অনাভূত আমার ঘরে
ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে, সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার একটা এমন নিখুঁত হিসাব করে দিয়েছে যে বোধহয় তোমার মতো পাস করা একটা অ্যাকাউন্ট্যান্টের পক্ষে তা বিস্ময়কর। রামদাসকে বলছে এমন ভাবে একটা লিস্ট বানিয়ে দিয়েছে, কি হারিয়েছে কি আছে, এত সুন্দর লিস্ট বানিয়েছে যে তোমার মতন একটা পাস করা অ্যাকাউন্ট্যান্ট পর্যন্ত এরকম একটা লিস্ট বানাতে পারবে না। কে বলছে? কে বলছে? অপূর্ব বলছে। কাকে বললো? রামদাস তলোয়ারকে। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ারকর। এত বড় মানে কার্যকুশলা মেয়ে যেরকম আর কেউ আছে আমার মনে হয় না। তাছাড়া এত বড় বন্ধু, এত বড় বন্ধু, তাছাড়াও একটু অবাক লাগছে তাকে। মানে ও আমার হয়ে এত কিছু করতে গেল, মানে আমার জন্য লিস্ট বানিয়ে দিল, টাকা কড়ি ছাড়া কি কি চুরি হয়েছে সব লিখে দিল, ঘরে তালা মেরে দিল, এত ভালো বন্ধু। রামদাস কইল তারপর তারপর অপূর্ব বলছে কেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে গিয়া কয় গিয়েছিল। আচ্ছা আন্ডারলাইন করো ওটা। কেওয়ারি বর্মা নাচ দেখতে কোথায় গিয়েছিল? কয়, ক উৎকৃষ্টয় আকার উৎকৃষ্ট কয়। বছরে এই ব্যাপার, কেওয়ারি ছিল না বলে এই সময়ের মধ্যে এই ঘটনা ঘটে গেল। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। তার বিশ্বাস কি এই কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতটা তাই। চুরি না করুক, সাহায্য তো করেছে। এবার কি হলো? বলছে চুরি না করুক, সাহায্য তো করেছে। বলছে তারপর? তারপর আর কি? রামদাস অপূর্ব আবার বলছে তারপর কি? তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। আমি যে থানায় অভিযোগ করতে গেছি আমার চুরির ব্যাপারে, আমার আর মনেই হলো না, এমন কাণ্ড দেখালো পুলিশ। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনই ধারা বিদ্রোহী ধরে ধরেই বেড়াক। বলছে কেন বলছে এই কথাটা যে বিদ্রোহী ধরে বেড়াক? কারণ আমাদের দেশটা স্বাধীন হতে অনেক সময় লেগেছিল তো, তাই না? তো স্বাধীন করার সময় অনেক আমাদের স্বদেশীরা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আসতো। তো ভারতীয় পুলিশ অথচ সে ইংরেজদের হয়ে কাজ করে, যার কারণে ইংরেজদের হাতে সে বাধা পড়া। সে ভারতীয় একজন সেটা সে ভুলে যায়, তাকে ইংরেজদের হয়ে কাজ করতে হয়। কাজ করার সময় সে ভুলে যায় যে আমাদের দেশ এটা, আমরা এই দেশে জন্ম নিয়েছি, এই দেশটাকে স্বাধীন করতে হবে। তারা এই ব্যাপারে কোনো রকম সাহায্য করে না, বরঞ্চ তারা কি করে ওই স্বদেশীদের বিরুদ্ধে চড়াও হয়ে ওঠে। কোন স্বদেশীরা? যারা আমাদের দেশকে স্বাধীন করার চেষ্টা করছে। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছেদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। হঠাৎ এই সব কথা বলতে বলতে হঠাৎ করে গিরিশ মহাপাত্রের পোশাক আশাকের কথা মনে পড়ে এলো, তার কথাবার্তা কথা মনে পড়ে গিয়ে এত হাসি পেল যে হাসতে হাসতে প্রায় দম আটকে যায়, এরকম একটা ব্যাপার। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা রুচি, তাহার বল বীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, লোহার নাল ঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধ বিলাস, সর্বোপরি তাহার পর্বতিয়ায় গাজার কলিকাটার আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকেট হাসির বেগ কোন মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ারকর মহা হুঁশিয়ার, পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ দেখেনি কখন। অথচ এরা গভর্নমেন্টের কত টাকাই না বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে। এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে হয়তো বা কতই বা টাকা অপব্যয় করলো, মানে খরচ করলো।
সামান্য একজন সব্যসাচীকে চিনতে পারলো না, মানে অপূর্ব তো ঠিক বুঝে গেছে এই গিরিশ মহাপাত্রই আসলে হচ্ছে সব্যসাচী মল্লিক, কিন্তু সেটা সে বুঝতে পারেনি ওই পুলিশেরা, কিন্তু অপূর্ব ঠিক বুঝতে পেরেছে। তাই অপূর্ব বলছে যে এদেরকে মানুষ কত টাকা দিয়ে সরকার পুষছে, অথচ সামান্য একজনকে ধরতে পারছে না, বুঝতে পারছে না কত টাকাই না খরচ করছে। তাই জন্য এই কথাটা বলছে। তো ওইসব কথা কার সাথে গল্প করছে অপূর্ব? রামদাস তলোয়ারকারের সাথে। পোশাক পরিচ্ছেদের, তার গাঁজার কলকে থেকে শুরু করে তার পোশাকে কি পরে আছে, রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, সব বর্ণনা। জামার কোথায় ওখানে বলে দিন। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর দেখো রামদাস হাসিয়া কহিল, রামদাস হাসছে আর বলছে, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেওয়ার জন্য এরা নেই, ওরা শুধু বুনো হাঁসের পিছনে ছুটে ছুটে বেড়ায়। যারা আসল অপরাধী তাদের ধরবে না, ওরা শুধু ধরে বেড়াবে যারা অপরাধী নয়, একটু কোনো কাজ করুক তাদেরকেই ধরে বেড়াবে, ওদের পিছনে ধরে বেড়াই এদের আসল কাজ। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? জিজ্ঞেস করছে রামদাস অপূর্বকে, আপনার কি বাংলাদেশের পুলিশ এরা? অপূর্ব কইল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়। কার কথা বলা হয়েছে? কে তার আত্মীয়? অপূর্ব নামটা? নিমাই বাবু। হ্যাঁ, নিমাই বাবু। নাম ভুলে গেলে হবে? আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বাবা একদিন ওর চাকরি করে দিয়েছিলেন এই নিমাই বাবু। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। রামদাস বলছে, চাকরি করে দিয়েছে তোমার বাবা, দেখবে তোমাকেই একদিন এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, চাকরি করে দিয়েছে ওই জন্য। কারণ চাকরি করে তো ভালো কাজ করছে না, খারাপ কাজই তো করে বেড়াচ্ছে, তো খারাপ কাজের শাস্তি তো তোমাকে ভোগ করতে হবে, কারণ তোমার বাবা চাকরি করে দিয়েছে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সে একটু অপ্রতিভ হইয়া চুপ করিল, অপ্রস্তুত হইয়া আবার চুপ করে গেল। আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় না। বলছে এরকম একটা আত্মীয় সম্পর্কে ও নিজে বলছে, মনে হয় ঠিক করলাম না এরকম আত্মীয় সম্পর্কে এইভাবে কথা বলাটা। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, ওর মুখের দিকে তাকিয়েই অপূর্ব বুঝতে পেরেছে। কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি যাকে কাকা বলি আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, আমার দেশের থেকে তো তিনি নিজের নন, আমার দেশ আগে, আমার দেশকে আমি ভালোবাসি। অপূর্ব বলছে, আগে আমি আমার দেশকে ভালোবাসি, তারপরে আমার আত্মীয়, সবার আগে আমার দেশ। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আপনার, আমার আপনার। কেন বলেছে এই কথা? বলছে যাকে তিনি তাড়া করে বেড়াচ্ছেন, অর্থাৎ স্বদেশীকে ধরার জন্য যে ছুটে বেড়াচ্ছে যার সরকারের টাকা নিয়ে, সে যতটা আমার কাছে ততটা ওই আত্মীয়, অর্থাৎ কাকাবাবু আমার কিন্তু আত্মীয় কাছের নন। অর্থাৎ যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করছেন, যারা ছদ্মবেশ ধারণ করে লড়াই করার চেষ্টা করছে দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য, তারা আমার কাছে যথেষ্ট কাছের এবং যথেষ্ট আমার নিজের বলে মনে করতে পারি আমি তাকে। কাকে? যারা দেশের জন্য কাজ করছে, যারা স্বদেশী, যারা দেশের স্বাধীনতা এনে দেওয়ার জন্য যারা লড়াই করছে, তারা অনেক বেশি তার নিজের এবং কাছের। বোঝা গেল? রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, মুচকি একটু হাসছে আর বলছে, কি বলছে না, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বাবুজি, আন্ডারলাইন করবে, এই কথাটি কে বলেছিল, তার এই কথা বলার কারণ কি। অপূর্ব কহিল, থাকে তাই নেব, বলছে কপালে যা দুঃখ আছে তা থাক, নেব, মাথা পেতে নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে, তাকে আপনার নাই বলবার সাধ্য আর যা থাক আমার নেই। মানে নিজে যে বলতে পারবো না জন্মভূমিকে, আর কারোর ভয় থাকুক আর না থাকুক, আমার কিন্তু সেই ভয় নেই, আমি যথেষ্ট ভালোবাসি। ভালো করে লাইনটা বুঝো, আবার বলছি, আমি রিপিট করছি, যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে, স্বাভাবিক,
তাকে আপনার নয়, মানে নিজের, আপনার বলতে কি, সেই দেশকে নিজের বলার মতো সাধ্য আর যার থাক আমার। মানে কেউ যদি মনে করে যে এই দেশটাকে নিজের বলবো না ভয়ে, সেটা আমি পারবো না। যে পারবে সে পারবে, কিন্তু আমি পারবো না এই কথাটা বলতে যে এই দেশটা আমার নয়। অবশ্যই আমি বলবো এটা আমার। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িতেছে। আরে আমি কি থেকে কি কথা বলে ফেলছি। কিন্তু সামলাইতে পারিল না, বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। রামদাস, আমাকে এই অপমানটা কম গায়ে লাগে না। আমি ভীরু বলে, আমি যে ভয় পাই এইসব জিনিস থেকে বলে আমার কানে কম বাজে না। বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মোড়ে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে। ফিরিঙ্গি ছোড়ারা বলতে কাকে বোঝানো হয়েছে? ফিরিঙ্গি ছোড়ারা বলতে কাকে বোঝানো হয়েছে? ইংরেজকে। হ্যাঁ, ইংরেজকে বোঝানো হয়েছে ফিরিঙ্গি বলা। ফিরিঙ্গি কথার অর্থ ইংরেজ। ওই ইংরেজ সাহেবরা কি করেছিল তার সাথে, দেখো ওই কথাটা বলছে কি করেছিল, লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল তাকে। ভারতীয়দের সেই সময় ইংরেজরা প্ল্যাটফর্মে ভারতীয়দেরকে প্রবেশ নিষেধ বলে এরকম একটা কথা ছিল, বা ভারতীয়দেরকে মানুষ বলে গণ্য করতো না, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করতো, অপমান করতো। তো ওখানে কি করেছিল ওই ফিরিঙ্গিরা, এই অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলেন। এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলেন। দেশের স্টেশন থেকে তাকে কুকুরের মতো দূর করে দিয়েছিল। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। এই কালো চামড়ার নিচে এই অপমানটা আমার কম জ্বালা পড়ে না তলোয়ার। এমনই তো নিত্য নিয়তই ঘটেছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আত্মার বলে ডাকবার যে দুঃখই থাক, আমি আজ মাথা পেতে তুলে নিলাম, মানে মাথায় তুলে নিলাম। কেন বলছে? বলছে এই সহস্র কোটির মানুষের দুঃখ কষ্ট ঘুচানোর জন্য যে সমস্ত ভারতীয়রা আজ আন্দোলনে নেমে পড়েছে, তারা যে লড়াইটা করছে, তাদেরকে নিজের বলে ডাকতে গেলে যে দুঃখই আমার কপালে থাকুক না কেন, আমি ডাকবো নিজের বলে। আমার কপালে যা দুঃখই থাকুক না কেন, আমি তা মাথা পেতে নেব, আমি মেনে নেব। আমার কপালে যা দুঃখ আছে আমি মেনে নেব, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তাদেরকে আমি নিজের বলে ডাকবো। কেন? কারণ তারা সেই সহস্র কোটি মানুষের মনে এই দুঃখ কষ্ট লাঞ্ছনা এই সব কিছু থেকে ঘুচাতে এসেছেন তিনি। তারা ঘুচাতে এসেছেন এই দুঃখ লাঞ্ছনা কষ্ট। তো তাদেরকে নিজের বলে ডাকবো না তো কি আমার সেই কাকাবাবুকে নিজের বলে ডাকবো, যে ইংরেজ সরকারের চাকর যে কাজ করছে? রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই, এই ঘটনা তো আমাকে বলেননি। মানে তিনি আসার সময় যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা অপূর্ব রামদাসকে এর আগে বলেননি, তাই বলছে। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকলো না। ওই স্টেশনে যে ঘটনাটা আমার সাথে হলো, সমস্ত ভারতীয়রা আরো অনেকেই ছিল, তারা শুধু হা করে দেখেছিল, কারো গায়ে ঠেকেনি। বলছে এমনই তাদের অভ্যাস হয়ে গেছে, এই অপমানটা তাদের সহ্য করা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তার মানে ইংরেজ সরকার কতটা ভারতীয়দেরকে অত্যাচার করতো, তুমি ভাবো, যে অত্যাচারটা তাদের কাছে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। লাঠির চোটে আমার যে হাড় পাঁজর ভেঙে যায়নি, এই সুখবরে তারা বেশ খুশি হয়ে গেল সবাই। ওই যারা স্টেশনে ছিল তারা বলছে খুব খুশি হলো। কেন? বলছে বাপ রে, বেঁচেছো, তোমার হাত পা তো ভাঙেনি বাবা। এই নিয়ে তারা খুব খুশি হয়েছিল। মানে এই না যে মানুষটাকে মারছে, আমরা সবাই মিলে, আমরা সব ভারতীয় আছি, আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো, কেন মারবেন, এটা। আরো বরঞ্চ বলছে যে ভাগ্যিস হাত পা ভেঙে যায়নি। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় যেন নিজেই মাটির সঙ্গে মিশিয়ে যায়।
আন্ডারলাইন করবে, খুব ইম্পর্টেন্ট লাইন। লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। উক্তিটির বক্তাকে অপূর্ব। কে কাকে এই কথাটি বলেছেন? রামদাস তলোয়ারকরকে। আর এই কথা বলার কারণ কি, কেন সে মাটির সঙ্গে মিশে যাওয়ার কথা বলেছেন, ওই যে তখন এই পুরো ঘটনাটা বলতে হবে, বুঝা গেল? রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসে। রামদাসের দুই চোখ ছলছল করছে জলে। সুমুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠিয়া দাঁড়ায়। যেমন ঘড়িতে 3টা বাজলো, উঠে দাঁড়ায়। এই ঘটনাগুলো কোথায় আলোচনা হচ্ছে বলতো? যেখানে তারা খাবার খাচ্ছিল বসে, সেই খাবার খেতে বসেই তারা এই আলোচনাটা চলছিল। 3টা বেজে গেছে, ঘড়িতে দেখলো, বোধ হয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। তার ডান হাতটা টেনে, অপূর্বর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়ে এই বলে সে চলে গেল। সেই দিন বিকালে অফিসে ছুটি হইবার পূর্বে, মানে সেই দিন বিকেলবেলা ছুটি হওয়ার আগেই বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম, বড় একটা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, অপূর্বর ঘরে ঢুকে বললেন, আমাদের ভামো অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। কে বলেছিল? বলছে বড় সাহেব একটা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকলো। ঘরে ঢুকে বলছে, জানো তো আমাদের যে ভামোর অফিস আছে সেখানে কোনো নিয়ম শৃঙ্খলা চলছে না। ম্যান্ডালে, সো এবো, মিথিলা এবং এদিকে ট্রোম সব কটা অফিসে গোলযোগ ঘটেছে। সব কটা অফিসে হিসাবের কোনো মিল নেই, সব গোলযোগ হয়ে গেছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। আমার একবার ইচ্ছা হচ্ছে তুমি একবার গিয়ে সবগুলো দেখে আসো। কে বলছে? বড় সাহেব। কাকে বলছে? আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার, একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার, মানে তুমি যদি যেতে পারো তাহলে খুব ভালো হয়, কাল পরশু। কে বললো? বড়। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি, আমি কালই চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই আমার। বস্তুত নানা কারণে রেঙ্গুনে থাকার আর তাহার এক মুহূর্ত মন টিকতেছিল না, তার আর একটুও মন করছিল না। কি জন্য? না তো তার আর একদম ভালো লাগছিল না যে সে আর এখানে থাকে, তার একদম মন চাইছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইল। ওই অফিস দেখতে যাওয়া, অফিসে হিসাবপত্র দেখতে যাওয়ার সময় একটু আমার দেখা হয়ে যাবে, দেশটাও। অতএব যাওয়াই স্থির হইল। পরের দিন অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সে ট্রেনে বসলো পরের দিন যাওয়ার জন্য। কখন? অপরাহ্ন বেলায়, অর্থাৎ বিকেল বেলার টাইমে ট্রেনে গিয়ে বসলো যাত্রা করার জন্য। সঙ্গে রহিল আরদালি, আন্ডারলাইন করবে, সঙ্গে কে থাকলো? আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল, খবরদারি করার জন্য বাসাতেই থেকে গেল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়া ছিল, কিন্তু আরো অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্ত ছিল না। অজানা স্থানে তার পা বাড়াবার কোনো ইচ্ছাই ছিল না। তলোয়ারকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তলোয়ারকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। তলোয়ারকর তেওয়ারিকে এই কথাটা বললো, তোমার কোনো চিন্তার কারণ নেই, তোমার যদি কোনো কিছু হয় অফিসে গিয়ে তুমি আমাকে খবর দিও। গাড়ি ছাড়তে বোধ করি তখনও মিনিট 5 বিলম্ব ছিল, না থাকা নয়। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে! তলোয়ারকর ঘাড় ফিরাইয়া বুঝিল, ঘাড় ফিরাইতেই বুঝিল যে, কি বুঝিল? এই সেই গিরিশ মহাপাত্র, সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু ছড়ি প্রভেদের মধ্যে এখন কেবল সেই এই যে, মানে পার্থক্য শুধু একটাই, এখন সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট থেকে ছাড়িয়া তার কণ্ঠে জড়ানো, গলায় জড়ানো আছে। প্রথমে আমরা যখন তার পরিচয়টা পাচ্ছিলাম তখন কি দেখছিলাম? বাঘ আঁকা রুমালের কিয়দ অংশ দেখা যাচ্ছে পকেটে, কিন্তু এখন যে আবার স্টেশনে দেখা হয়েছে, এবার সে কি করছে? ওই রুমালটা সে গলায় জড়িয়ে আছে।
মহাপাত্র এই দিকেই আসিতেছিল। সুমুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, অপূর্ব ডাকছে, ডাকিয়া বলল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছো? গিরিশ সশব্দে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, কি বলছে, আগে চিনতে পারি বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনি? চিনতে পারবো না মানে? অপূর্ব সহাস্যে কহিল, মানে হাসতে হাসতে বলছে, আপাতত একটু বামও যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনাগাং থেকে দুজন বন্ধু লোক আচার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুট মুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। আন্ডারলাইন করবে, আমি বাবু বড় ধর্মভীরু মানুষ। উক্তিটির বক্তাকে গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্র। বলি কাজ কি বাপু জোচ্চুরিতে? কথাই বলে পরধর্ম ভয়াবয়, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, কপালে যা আছে তাই তো হবে। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাবু একটা ভুল হচ্ছে, আমি কোনো পুলিশের লোক নই, তুমি বোধহয় আমাকে ভুল করছো, তুমি আমাকে হয়তো পুলিশের লোক ভাবছো। অপূর্বকে, সত্যি কথাই অপূর্বকে গিরিশ মহাপাত্র কিন্তু পুলিশের লোক ভেবেছে, হ্যাঁ, কারণ ওই যে থানায় ছিল, তার সাথে সাথে গেছিল, সাথে সাথে বেরিয়েছিল, তো হয়তো ইউনিফর্মে ছিল না, সেই জন্য ভাবছে যে এ হয়তো মনে হয় পুলিশেরই লোক আছে, গোয়েন্দা, কোনো খবর টবর দেবে, ওই জন্য সে আগেই বলে নিচ্ছে, বাবু আমি কিন্তু ওগুলোর ধার ধারি না, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধার ধারি নেই। অপূর্ব বলছে, আমি পুলিশের লোক নই, এই আফিম সিদ্ধি কে কি করছে ওগুলো আমি ধার ধারি না, সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। তলোয়ার কর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তলোয়ার কর দেখছে, কাকে দেখছিল তীক্ষ্ণ দৃষ্টিতে? হ্যাঁ, গিরিশ মহাপাত্রকে দেখছিল, কারণ গিরিশ মহাপাত্রের ব্যাপারে গল্পটা সে শুনেছে, খেতে বসে ওই পুরোটা গল্প শুনিয়েছে অপূর্ব তাকে, তো ওকে দেখেই হা করে তাকিয়েছে। কহিল, বাবুজি मैंने आपको तो जरूर कहाँ देखा होगा। আচ্ছা বাবুজি, আমি তো মনে হচ্ছে আপনাকে কোথাও একটা দেখেছি। গিরিশ কহিল, आश्चर्य नहीं है बाबू साहेब, नौकरीर वास्ते कितना জায়গায় তো ঘুমতা है, আমি তো নৌকরির বাস্তে কিतना জায়গায় ঘুমতা है, মানে চাকরির জন্য তো আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই, তো আপনারা দেখবেনই হয়তো আমাকে কোথাও না কোথাও। অপূর্বকে বলিল, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, বাবু মশাই আমার উপর কিন্তু সন্দেহ করিয়েন না আপনারা, আপনাদের নজর পড়লে একটা চাকরিও আর জুটবে না, আপনারা যদি নজর দিলেন আমার উপর তাহলে একটা চাকরিও জুটবে না আমার বাবা। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদেষ্ট যে বাবু মশাই আপনারা, মানে ওকে থাকতে দিচ্ছে না শান্তিতে, এটা বলতে চাইছে, কিন্তু ও বারবার কিন্তু এটাই সন্দেহ করছে যে হয়তো এ পুলিশের লোকই আছে। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। অপূর্ব কি বলছে? বলছে আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্র পদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। করতে করতে সে সামনের দিকে এগিয়ে গেল। কে এগিয়ে গেল? গিরিশ মহাপাত্র। লাস্ট কমপ্লিট করে দেবো আজকে আমরা। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনেই কাকা বাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ার কর। এই সব্যসাচীটির পিছনেই কাকা বাবু সদল বল নিয়ে এদেশ ওদেশ করে বেড়াচ্ছে তলোয়ার কর, জানো? বলিয়া সে হাসিল, কিন্তু এই হাসিতে তলোয়ার কর যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করলো, মানে বন্ধুর সাথে হাত মিলালো, ট্রেন ছেড়ে দিল। কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না, কিন্তু তখনও পর্যন্ত তার মুখ দিয়ে কথা বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে হয়তো দেখতে পারত
যে মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন একটা অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে। অদৃশ্য মেঘের ছায়া মানে তার মনে একটা কোনো চিন্তা এসে দাঁড়িয়েছে। তিনি যদি ভালো করে দেখতেন তো দেখতে পেতেন, মানে অপূর্ব যদি একটু ভালো করে দেখতো তাহলে দেখতে পেত যে রামদাসের কপালে নিশ্চয়ই কোনো একটা চিন্তার ভাঁজ পড়েছে। এবং সেই সুদূর দুর্নীতি বৃক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। মানে তার সব যেন মনশ্চক্ষু, মানে মনের চোখ দিয়ে দেখার যে ক্ষমতা, সেই সব কিছু যেন দূর হয়ে গেছে, কিছুই নেই আর। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে যাচ্ছে বগিতে করে। তাহার কামরায় আর কেহ লোক ছিল না, ব্যাপারই আলাদা, তার কামরায় কেউ নেই। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া জলের সায়ং সন্ধ্যা সমাপন করিল। মানে যেহেতু সে ব্রাহ্মণ হওয়ার কারণে তার পৈতাটাকে সে বের করলো, দিয়ে জলের সাথে এরকম করে হাত দিয়ে পৈতা দিয়ে হয়তো কোনো একটা মন্ত্র করলো, মানে সন্ধ্যাটা দিল সে। যে সকল ভোজ্য বস্তু শাস্ত্র মতে স্পর্শ দৃষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে তাহা বাহির করিয়া আহার করিল। তার যে খাবার সেগুলো বার করলো। জল ও পান তাহার ব্রাহ্মণ আরদালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আরদালি আগেই তাকে তার কাছে রেখে চলে গেছিল। এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়েছিল, তার বিছানাও রেডি করে দিয়ে গেছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল, মানে ঘুমোতে গেল। তাহার ভরসা ছিল প্রভাত কাল পর্যন্ত আর তাহার নিদ্রার কোনো ব্যাঘাত ঘটবে না। সে ভেবে নিয়েছিল আর তার হয়তো ঘুমের ব্যাঘাত ঘটবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করলো। আন্ডারলাইন করো এটা। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করলো। সে কি অনুভব করলো? দেখো কি অনুভব করলো। সে ভেবেছিল কি, যে এই সারা রাত্রি তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না, তার কেউ ঘুম ভাঙাতে আসবে না। কেন কেন সে এরকম ভেবেছিল? প্রথম শ্রেণীর যাত্রী, প্রথম শ্রেণীর কামরায় সে যাত্রা করছে, তাই তার ঘুম ভাঙাতে তো কেউ আসবে না। এটা কি আছে যে তুমি এই এমনি নর্মাল বগিগুলোতে উঠে গেছো, জেনারেল বগিতে উঠে গেছো, দিয়ে পুলিশ খালি বারবার আসবে, টিটি আসবে বারবার, টিকিট চেক করবে তোমার, হ্যাঁ আসবে কি? এটা ওই ফার্স্ট ক্লাসে যাচ্ছে, প্রথম শ্রেণীর কামরাতে সে যাত্রা করছে, কেউ আসবে না, এই ভেবে সে আরামে ঘুমাতে গেল। কিন্তু কয়েকটা স্টেশন যখন পার হলো তখন তার ওই ভুল ভাবনাটা ভেঙে গেল। কেন? দেখো, সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে। পুলিশের লোক তার কবার ঘুম ভাঙিয়েছে? তিনবার ঘুম ভাঙিয়েছে, তার নাম ঠিকানা লিখে নিয়েছে। একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার জন্য বর্মার সাব ইন্সপেক্টর সাহেব জবাব দিয়েছিল, তুমি তো কোনো ইউরোপিয়ান নও। অপূর্ব কহে, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না, তোমরা তো আমার রাত্রেবেলা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারো না, কেন তুমি করছো এরকম? এটা তো তুমি করতে পারো না। সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। ওটা শুধুমাত্র রেলওয়ে কর্মচারীর জন্য, আর আমি পুলিশ, ইচ্ছা করলে ট্রেনে এখনই ট্রেন থেকে নামিয়ে দিতে পারি। তুমি সে খবর জানো? মানে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে লাস্ট লাইনটার দ্বারা, আমাদের মানে যখন দেশ স্বাধীন হয়নি তখন ইংরেজরা কতটা ভারতীয়দের ওপর শাসন করেছিল। তাই দেখো, ওরা টিকিট করে যাচ্ছে ন্যায্য মূল্যে, তা সত্ত্বেও ওই রেলওয়ে কর্মচারী আসলে কি করবে? তাকে এটা করতে পারবে না। রেলওয়ে কর্মচারীর জন্য ওটা নিয়ম, সেই জন্য বললো যারা রেলওয়ে তারা করবে, ওটা ঘুম ভাঙাবে না তোমার। কিন্তু আমরা পুলিশ, ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারি। তার মানে ইংরেজদের ওই ভারতীয়দের উপর অত্যাচার শাসন কতটা পরিমাণে হয়েছে সেটা একবার জাস্ট কল্পনা করে দেখ, বুঝতে পেরেছো? এইভাবেই ভারতীয়দের উপর অত্যাচার করা হতো ইংরেজদের, আর সেই অত্যাচার নিয়মিত তাদেরকে সহ্য করতে হতো।
বুঝতে পেরেছো আশা করি তোমরা পুরোটা। কোনো অসুবিধা কারণ বাড়িতে ভালো করে টেক্সটটা আরও একবার পড়বে, কারণ টেক্সট বুক থেকেই সব থেকে বেশি কোশ্চেন আসবে, MCQ, SAQ, 3 মার্কস সব আসবে। তাই টেক্সটটাকে ভালো করে পড়ার চেষ্টা করবে, যদি কোনো প্রশ্ন থাকে পরের দিন আবার জিজ্ঞেস করে নেবে। তাহলে আজকে গল্প শেষ, ভালো করে পড়ে আসবে, ঠিক আছে।